আচ্ছা, তো আমরা মায়োসিস পড়ছিলাম না? মিয়োসিস শুরু করেছি অলরেডি। শুরু করে ধাপ পর্যন্ত এগিয়েছে আর কি। তো আমি এখান থেকে একটু রিপিট করি, তাহলে সুবিধা হবে বুঝতে গিয়ে। তো আসো, মিয়োসিস বা প্রথম মায়োটিক বিভাজন বা ফার্স্ট মায়োটিক ডিভিশন। তো এই যে মিয়োসিসে আমরা অনেকগুলো পর্যায় দেখব। এখানের মাঝে আমরা দুটা ভাগে ভাগ করেছি, একটা হচ্ছে মিয়োসিস এক, একটা হচ্ছে মিয়োসিস টু। মিয়োসিস একে আমরা চারটা ভাগে ভাগ করেছি, একটা হচ্ছে প্রোফেজ এক, একটা হচ্ছে মেটাফেজ এক, একটা হচ্ছে অ্যানাফেজ এক, একটা হচ্ছে টেলোফেজ এক। তো আমরা সুবিধার্থে এই যে প্রোফেজ একটা অনেক লম্বা একটা পর্যায়, এই প্রোফেজ একটা আমরা আবার পাঁচটা ভাগে ভাগ করেছি। কি কি? ল্যাপটোটিন, জাইগোটিন, ডিপ্লোটিন, ল্যাপটোটিন, জাইগোটিন, প্যাকাইটিন, ডিপ্লোটিন, ডায়াকাইনেসিস, এই পাঁচটা ধাপে আমরা ভাগ করেছি। তো এই যে স্পেসিফিক এই ধাপগুলো নিয়ে আমরা এখন পড়াশোনা করব। ফার্স্ট অফ অল দেখো ল্যাপটোটিন, এই উপপর্যায়টা, এগুলো চিত্রসহ ভালোভাবে প্র্যাকটিস করবা। তো ল্যাপটোটিন, এই পর্যায়টা যদি আমরা বলি, ল্যাপটো শব্দের অর্থ কী? ল্যাপটো শব্দ অর্থ হচ্ছে তিন বা চিকন বা পাতলা। আর টিন, এই যে TENE, এই TENE শব্দ হচ্ছে থ্রেড, মানে সুতা। তার মানে এই উপপর্যায়ে আমাদের ক্রোমোজোমগুলা পাতলা বা চিকন, সুতা বা তন্তুর মতো দেখাবে। দ্যাটস ওয়াই এই পর্যায়টার নাম রাখা হয়েছে ল্যাপটোটিন। তো নিউক্লিয়াসের জলবিয়োজনের মাধ্যমে শুরু হয় ল্যাপটোটিন উপপর্যায়। তাহলে এই পর্যায়টা কীভাবে শুরু হবে? নিউক্লিয়াসের জলবিয়োজনের মাধ্যমে। ক্রমাগত জলবিয়োজনের ফলে চিকন সুতার ন্যায় ক্রোমোজোমগুলো ক্রমান্বয়ে সংকুচিত এবং পুরু হতে থাকে। মানে ক্রমাগত জলবিয়োজন বা ডিহাইড্রেশন হবে, এবং ডিহাইড্রেশন হলে মনে করে এটা ক্রোমোজোম, এই ক্রোমোজোম থেকে যখন পানি বেরিয়ে যাবে এই ক্রোমোজোমটা চিকন হয়ে যাবে না? চিকন হয়ে যাবে। এটাই, এটা সংকুচিত হয়, পুরু হতে থাকে, এবং অধিকতর রঞ্জন ধারণ ক্ষমতা বৃদ্ধি হয়। এটা আমাদের রঞ্জন ধারণ ক্ষমতা, মানে রং ধারণ ক্ষমতা বৃদ্ধিপ্রাপ্ত হয়। ফলে ক্রোমোজোমগুলো আলোক অণুবীক্ষণ যন্ত্রে দৃষ্টিগোচর হয়। ক্রোমোজোমে বহু ক্রোমোমিয়ার দেখা যায়, খেয়াল করো। এগুলো হচ্ছে আমাদের ক্রোমোমিয়ার। এই যে যেগুলো দেখতে পাচ্ছ, এগুলো হচ্ছে আমাদের ক্রোমোমিয়ার, এগুলো হচ্ছে আমাদের ক্রোমোমিয়ার। এই পর্যায়ে আমরা ক্রোমোমিয়ার দেখি, প্রশ্নটা আসে। এবং ক্রোমোজোমগুলো, বহু ক্রোমোমিয়ার দেখা যায় ক্রোমোজোমগুলিতে অবিভক্ত এবং দীর্ঘ থাকে। জলবিয়োজন এবং ক্রোমোজোম সংকোচন চলতে থাকে। প্রাণীকোষের ক্ষেত্রে আমাদের সেন্ট্রোমিয়ারগুলো এক স্থানে এসে নিউক্লিয়ার এনভেলপের কাছাকাছি এসে জমা হয়। এই যে প্রাণীকোষের ক্ষেত্রে আমাদের কী হয়, এই যে সেন্ট্রোমিয়ারগুলো এরকম এসে জমা হয়। সেন্ট্রোমিয়ারগুলো এক স্থানে এসে নিউক্লিয়ার এনভেলপের কাছাকাছি জমা হয়। তো এই যে এই ইয়াটাকে আমরা অনেক সময় ফুলের তুরার মতো দেখা যায়, বা বুকেট আমরা যেটাকে বলি, ঠিক আছে? তো এই যে নিউক্লিয়ার এনভেলপের সন্নিকটে এক স্থানে এসে জড়ো হওয়াটাই ক্রোমোজোমগুলো একত্রে একটি ফুলের তোড়ার মতো দেখা যায়। তাই অনেক সময় একে বুকে বলা হয়। প্রাণীকোষে ক্রোমোজোমের পোলারাইজড বিন্যাস ঘটে, এই অংশটাকে আমরা, এই গঠনটাকে আমরা পোলারাইজড বিন্যাসও বলি। তাহলে ল্যাপটোটিন উপপর যে ধাপগুলো আমাদের একটু মনে রাখতে হবে। ল্যাপটোটিন উপপর যে আমাদের ডিহাইড্রেশন হয়, মানে জলবিয়োজন হয়, ক্রোমোমিয়ার দেখা যায়। প্রাণীকোষের ক্ষেত্রে আমরা পোলারাইজড বিন্যাস দেখি, সাথে বুকে বা এই যে বা ফুলের তোড়ার মতো যে এটা দেখা যায়, এটা। তাহলে দেখো জাইগোটিনে কী হবে এবার। জাইগোটিনে খুব সহজ, জাইগো শব্দের অর্থ কি? জোড়া। এই জাইগো শব্দ অর্থ কি? জাইগো শব্দ অর্থ হচ্ছে জোড়া। তাহলে জাইগোটিনে কী হবে? জোড়া বাঁধবে। জাইগোটিনে কী হবে? জাইগোটিনে জোড়া বাঁধবে। খুবই সিম্পলি মনে রাখো, জাইগোটিনে কী হবে? জাইগোটিনে জোড়া বাঁধবে। এখানে চারটা ছিল না, চারটার জন্য দুইটা জোড়া হয়ে যাবে। এ একটা জোড়া, এ একটা জোড়া। তাহলে এই উপপর্যায়ে হোমোলোগাস ক্রোমোজোম। হোমোলোগাস কেন? আমরা জানি আমাদের একটা বৈশিষ্ট্য নিয়ন্ত্রণের জন্য দুটা ক্রোমোজোম থাকে। তো এই মনে করো উচ্চতা নির্ণয়ের জন্য একটা ক্রোমোজোম যদি আমাদের পিতা থেকে আসে, আরেকটা থেকে আরেকটা আসে মাথা থেকে, এই দুটো ক্রোমোজোমকে বলা হয় একসাথে হোমোলোগাস ক্রোমোজোম। কারণ তাদের লুকাস একই, তারা একই জায়গায় থাকে, তবে একটা আসে পিতা থেকে, একটা আসে মাথা থেকে। তো একটি জোড়া সৃষ্টি করে। এই হোমোলোগাস ক্রোমোজোম দ্বয়ের মধ্যে আকর্ষণে এই জোড়া সৃষ্টির কারণ, মানে এদের মাঝে আকর্ষণ হয়। এই আকর্ষণটা সবচেয়ে বেশি হয় সেন্ট্রোমিয়ার বরাবর। এবং জোড়া সৃষ্টির কার্য ক্রোমোজোমের এক প্রান্ত থেকে আরম্ভ হয়ে অন্য প্রান্ত পর্যন্ত শেষ হতে পারে, মানে আগাগোড়া আকর্ষণ হয়। অথবা সেন্ট্রোমিয়ার মধ্যে আরম্ভ হয়ে দুই দিকে সমান্বয়ে বিস্তার লাভ করতে পারে। দুটো হোমোলোগাস ক্রোমোজোমের মধ্যে জোড় সৃষ্টিকে সিনাপসিস বলে। খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। সিনাপসিস, সিনাপসিস কোন ধাপে হয়? সিনাপসিস কোন ধাপে হয়? জাইগোটিন। সিনাপসিস কোন ধাপে হয়? আপনি সিনাপসিস। কি সৌরভের আমাকে নাম্বার দিয়েছেন? বুঝি না। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। সৌরভের আমাকে হ্যাঁ, হ্যাঁ, সৌরভের আম্মু আমি কল নাম্বার নিছে। দিচ্ছি। নাম্বার নিছে। কল দিচ্ছে এখন? হ্যাঁ। একটু কেটে দাও, গিয়ে বলবা যে ক্লাস করতেছিলাম তো ওই জন্যই। তুমি ব্যাক করিও, হ্যাঁ? ব্যাক করিও। হইছে? হুম। ওকে।
তাহলে দুটো হোমোলোগাস ক্রোমোজোমের মধ্যে জোড় সৃষ্টি হওয়াকে সিনাপসিস বলা হয়। তাহলে এই কোয়েশ্চেনটা এইভাবে আসতে পারে, সিনাপসিস কাকে বলে, ক নাম্বার কোয়েশ্চেনে আসতে পারে। তাছাড়া সিনাপসিস হয় কোন ধাপে, সবচেয়ে বেশি আসে সিনাপসিস হয় কোন ধাপে, এটা সিনাপসিস হয় কোন ধাপে, জাইগোটিন ধাপে। সিনাপসিস কোন ধাপে হয়, জাইগোটিন ধাপে। এই যে প্রতিটি জোড়বাঁধা ক্রোমোজোম জোড়াকে বাইভ্যালেন্ট বলে। এই যে এখানে জোড়বাঁধা ক্রোমোজোম দেখছো না, এই যে এই জোড়বাঁধা ক্রোমোজোমকে বলা হয় যে বাইভ্যালেন্ট, মানে আমি ভাই দিয়ে মনে রাখছি, তারা বাই হয়ে যায়, ভাই বাইভ্যালেন্ট। তাহলে বাইভ্যালেন্ট সৃষ্টি হয় কোন ধাপে, বাইভ্যালেন্ট সৃষ্টি হয় জাইগোটিন ধাপে। স্পেসিফিক্যালি মাথায় রাখতে হবে এগুলা, প্রত্যেকটা টার্ম এগুলো বোল্ড করা লাইন কিন্তু। তাহলে প্রতিটি জোড়বাঁধা ক্রোমোজোম জোড়াকে কি বলা হয়, বাইভ্যালেন্ট বলা হয়। এবং কোষে যতগুলো ক্রোমোজোম থাকবে, কোষে 16টা ক্রোমোজোম আছে, বাইভ্যালেন্ট সৃষ্টি হবে কয়টা, 8টা। কারণ আমরা জানি দুটা ক্রোমোজোম মিলে একটা বাইভ্যালেন্ট। তাহলে 16/2 ইকুয়াল টু কত, 8। তাহলে প্রতিটি জোড়বাঁধা ক্রোমোজোমকে বাইভ্যালেন্ট বলা হয়। কোষে যতগুলো ক্রোমোজোম থাকবে তার অর্ধেক সংখ্যক বাইভ্যালেন্ট সৃষ্টি হবে। তাহলে এখানে ক্রোমোজোম যদি আমাদের 4টা থাকে, বাইভ্যালেন্ট সৃষ্টি হবে 2টা। নিউক্লিওলাস এবং নিউক্লিয়ার এনভেলপ তখনও দেখা যায়। প্রাণীকোষের ক্ষেত্রে সেন্ট্রিওল বিভক্তি সূচনা করে। এই লাইনটা থেকে কোয়েশ্চেন তুলে দিতে পারে যে প্রাণীকোষের ক্ষেত্রে সেন্ট্রিওল বিভক্তি হয় কোন উপধাপে, জাইগোটিন উপধাপে। এবার আসো প্যাকাইটিন। তো প্যাকাইটিন ধাপটা সবচেয়ে গুরুত্বপূর্ণ আমাদের ফর সিকিউর জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপগুলোর মাঝে একটা। তুমি গাইড খুলে দেখো, এখানে সবচেয়ে বেশি কোয়েশ্চেন আসছে এই ধাপ থেকে। তাহলে প্যাকাইটিন শব্দের মানেটা একটু বুঝো। এখানে প্যাক্স শব্দের তো হচ্ছে আমাদের থিক মানে মোটা বা পুরু, আর থিন মানে থ্রেড বা সুতা। তাহলে প্যাকাইটিন শব্দটা হচ্ছে কি, মোটা সুতা। মানে আমাদের এই উপপর্যায়ে ক্রোমোজোম জোড়া বা ক্রোমোজোম গোলা মোটা হয়ে যাবে, মানে মোটা সুতার মতো দেখা যাবে। তাহলে ক্রমাগত সংকোচন হয়ে যাবে, ক্রোমোজোমগুলো আরও মোটা এবং খাটো দেখা যায়। এই উপপর্যায়ে সর্বপ্রথম বাইভ্যালেন্টের প্রতিটি ক্রোমোজোম সেন্ট্রোমিয়ার ব্যতীত অনুদৈর্ঘ্যে 2টা ক্রোমাটিড বিভক্ত হয়ে যায়। খেয়াল করো এই উপপর্যায়ে কি দেখবা, এই যে আমাদের বাইভ্যালেন্টগুলা এখানে এমন ছিল, ক্রোমোজোমগুলো এমন ছিল, কিন্তু ক্রোমোজোমগুলো এমন ছিল, এই যে এটা একটা বাইভ্যালেন্ট, এই বাইভ্যালেন্টে 2টা ক্রোমোজোম, বাট এই ধাপে এসে এটা এমন হয়ে গেল। খেয়াল করো এটা কিন্তু 2 ভাগে ভাগ হয়েছে। সেন্ট্রোমিয়ার একই, সেন্ট্রোমিয়ার ঠিক আছে, সেন্ট্রোমিয়ার ব্যতীত 2 ভাগে ভাগ হয়ে গেছে, সেন্ট্রোমিয়ার ব্যতীত 2 ভাগে ভাগ হয়ে গেছে। তাহলে কি হলো, এই যে 2 ভাগে ভাগ হয়ে গেছে, এভাবে 2 ভাগে ভাগ হয়ে গেছে। সেন্ট্রোমিয়ার ব্যতীত অনুদৈর্ঘ্যভাবে ভাগ হইলো, সেন্ট্রোমিয়ার ব্যতীত অনুদৈর্ঘ্যভাবে ভাগ হইলো, এটা অনুদৈর্ঘ্যভাবে ভাগ হলে এভাবে আমাদের 2টা হয়ে গেল, ক্রোমাটিড সৃষ্টি হলো। তাহলে এই পর্যায়ে প্রথমে বাইভ্যালেন্টের সেন্ট্রোমিয়ার ব্যতীত অনুদৈর্ঘ্যে 2টা ক্রোমাটিড বিভক্ত দেখা যায়। অর্থাৎ প্রতি বাইভ্যালেন্টে 2টা সেন্ট্রোমিয়ার 4টা ক্রোমাটিড। খেয়াল করো প্রতি বাইভ্যালেন্টে টোটাল কয়টা ক্রোমাটিড, তাহলে এই যে প্রতি বাইভ্যালেন্টে কয়টা ক্রোমাটিড হলো, এই একটা ক্রোমাটিড, এই একটা ক্রোমাটিড 2টা, এই একটা ক্রোমাটিড, এই একটা ক্রোমাটিড, 4টা ক্রোমাটিড সেন্ট্রোমিয়ার, এই একটা, এই একটা। তাহলে 4টা ক্রোমাটিড 2টা সেন্ট্রোমিয়ার ইজ ইকুয়াল টু 1 টেট্রোড। এটাকে আমরা বলি টেট্রোড দশা। এই যে প্রতি বাইভ্যালেন্টে 2টা সেন্ট্রোমিয়ার এবং 4টা ক্রোমাটিড থাকে, এই অবস্থাকে বলা হচ্ছে টেট্রোড। টেট্রোড মানে কি বোঝায়, টেট্রোড মানে বোঝায় 4। টেট্রোড মানে কি বোঝায়, টেট্রোড মানে বোঝায় 4। টেট্রা থেকে আসছে টেট্রোড, টেট্রা থেকে আসছে টেট্রোড, টেট্রোড মানেই বোঝায় 4। তাহলে এই যে প্রতিটি বাইভ্যালেন্টে 2টা সেন্ট্রোমিয়ার 4টা ক্রোমাটিড, এই অবস্থাকে বলে আমরা টেট্রোড। প্যাকাইটিনের পূর্বে প্রতিটি ক্রোমোজোমের 2টো করে ক্রোমাটিড দৃষ্টিগোচর হয় না। মানে আমরা যে ক্রোমাটিডগুলো দেখছি এগুলো কিন্তু এই উপপর্যায়ে এসে দৃষ্টিগোচর হয়। এবং একই ক্রোমোজোমের 2টা ক্রোমাটিডকে সিস্টার ক্রোমাটিড বলা হয়। একই ক্রোমোজোমের 2টা ক্রোমাটিডকে, মানে আমরা একই ক্রোমোজোমের, এই যে এখানে সরি খেয়াল করো, এই যে এটা একটা ক্রোমাটিড, এটা একটা ক্রোমাটিড, এরা পরস্পরের সিস্টার ক্রোমাটিড। বাট এটা একটা ক্রোমাটিড, এটা একটা ক্রোমাটিড, এরা পরস্পরের নন সিস্টার ক্রোমাটিড। মানে 2টা ভিন্ন ক্রোমোজোমের ক্রোমাটিডকে বলা হচ্ছে নন সিস্টার ক্রোমাটিড। একই ক্রোমোজোমের 2টা ক্রোমাটিডকে বলা হচ্ছে সিস্টার ক্রোমাটিড। বোন আর কি, মানে একই জায়গা থেকে যখন আসে তারা বোন। তো এটাই। তাহলে একই ক্রোমোজোমের 2টা ক্রোমাটিডকে বলা হচ্ছে সিস্টার ক্রোমাটিড, এবং একই জোড়ার 2টা ভিন্ন ক্রোমোজোমের ক্রোমাটিডকে বলা হচ্ছে নন সিস্টার ক্রোমাটিড। এই উপপর্যায়ের শেষের দিকে বাইভ্যালেন্টের যে কোনো 2টা নন সিস্টার ক্রোমাটিড সম্ভবত একই স্থানে ভেঙে গিয়ে পুনরায় জোড়া লাগে। তাহলে খেয়াল করো এই স্থানে কি ঘটবে, আমাদের এই স্থানে আমাদের বাইভ্যালেন্টের প্রতি জোড়া এখানে ভাঙবে। এই যে এই স্থানে তারা জোড়া লাগবে, এই যে এই স্থানে, এই স্থানে এটা হচ্ছে আমাদের একটা ক্রোমোজোম, এটা হচ্ছে আরেকটা ক্রোমোজোম। এই স্থানে তারা এরকম একটা চিহ্ন সৃষ্টি করবে,
এই যে এই স্থানে তারা এরকম একটা চিহ্নের সৃষ্টি করবে, এই যে এরকম একটা চিহ্নের সৃষ্টি করবে, মানে এই দিকে একটা ক্রোমোজোম আছে, এই দিকে একটা ক্রোমোজোম আছে, এই স্থানে তারা একটা এক্স আকৃতির চিহ্ন সৃষ্টি করছে। এই এক্স আকৃতির চিহ্নকে বলা হচ্ছে কায়াজমা। এই এক্স আকৃতির চিহ্নকে বলা কী বলা হয়? কায়াজমা। এই এক্স আকৃতির চিহ্নে তারা অংশের বিনিময় করে। এখানে খেয়াল করো, এখানে এক্স আকৃতির চিহ্ন দেখা যাচ্ছে, এইটা দেন এইটা, এটা একটু জুম করলে তুমি এক্স আকৃতির চিহ্নের মতো দেখতে পাবা। এক্স আকৃতির চিহ্নে তারা অংশের বিনিময় করে, এই যে খেয়াল করো এইটা দেন এইটা, এই যে এক্স আকৃতির চিহ্নে তারা কায়াজমাটা সৃষ্টি করে। এই কায়াজমাটা অংশে তারা অংশের বিনিময় করে, এর কিছু অংশ দিবে একে, এর কিছু অংশ দিবে একে। এই অংশের বিনিময়কে বলা হচ্ছে ক্রসিং ওভার। ক্রসিং ওভার, এই ক্রসিং ওভারের জন্য তারা অংশের বিনিময় করতে পারে। এই ক্রসিং ওভারের জন্যই কিন্তু আমাদের যত বৈচিত্র্যতা, আমাদের মিওসিস কোষ বিভাজনের জন্য যত বৈচিত্র্যতার সৃষ্টি হয় এটা হয়। তা না হলে কি হইতো, আমাদের যে পুরুষ বা একজন সন্তান হুবহু তার পিতার মতো হয়ে যেত, একজন কন্যা সন্তান হুবহু তার মাতার মতো হয়ে যেত। বাট আমাদের মাঝে বৈচিত্র্য, আমরা কিছু বৈশিষ্ট্য পাই পিতা থেকে, কিছু বৈশিষ্ট্য পাই মাতা থেকে, বা কিছু বৈশিষ্ট্য স্বতন্ত্র বা নিচ থেকে কিছু বৈশিষ্ট্য চলে আসছে। এটা হয় আমাদের এই ক্রসিং ওভারের জন্য বা ক্রস ওভারের জন্যই। তাহলে দুইটা নন সিস্টার ক্রোমাটিড এক্স আকৃতির চিহ্নের মতো জোড়াস্থলকে বলা হচ্ছে কায়াজমা, এবং এই বহুবচনে কায়াজমাটা বলা হয়। এবং এই যে নন সিস্টার ক্রোমাটিডের মধ্যে অংশের পরস্পরের অংশের বিনিময়কে ক্রসিং ওভার বা ক্রস ওভার বলা হয়। কোনো কোনো বাইভ্যালেন্টে কায়াজমা একেবারে উৎপন্ন নাও হতে পারে, আবার কোনো কোনো বাইভ্যালেন্টে একাধিকও হইতে পারে। কায়াজমা সৃষ্টির ফলে যে ক্রসিং ওভার হয় তাতে ক্রোমোজোমের গুণগত পরিবর্তন সাধিত হয়, এবং এই পর্যায়ে নিউক্লিওলাস এবং নিউক্লিয়ান বাল্ব তখনও দেখা যায়। এরপর আসে ডিপ্লোটিন। দেখো, আমরা প্যাকাইটিনে কি পড়লাম? প্যাকাইটিনে তারা অংশের মধ্যে তারা জোড়া লেগে গেল, মানে তোমার এই যে তারা কায়াজমাটা সৃষ্টি করলো, মানে এগুলো স্টেপ বাই স্টেপ তুমি যদি মাথায় রাখতে না পারো কঠিন লাগবে, পরীক্ষায় মনে থাকবে না। তাহলে খেয়াল করো, তারা এই ধাপে তারা কিন্তু জোড়া লাগলো। এখন এই জোড়াটা কিন্তু এভাবে থাকতে পারবে না। খেয়াল করো, আমরা পড়েছি এই 2n, এই 2n থেকে কী হতে হবে? n হতে হবে। 2n থেকে কী হতে হবে? n হতে হবে। এরা জোড়া লাগলো, ঠিক আছে, এই জোড়াটা কিন্তু বেশিক্ষণ থাকতে পারবে না। এই জোড়াটা কী হতে হবে? মানে আলাদা হইতে হবে। এই ক্রোমোজোম দুটো কী হতে হবে? আলাদা হইতে হবে। তো কি হবে এখন? তারা পরস্পর থেকে দূরে সরে যাবে, তারা পরস্পর থেকে দূরে সরে যাবে। খেয়াল করো, তো এই ডিপ্লোটিন ধাপে আমাদের এই ধাপটা ঘটবে। ডিপ্লো মানে হচ্ছে আমাদের ডাবল, এবং 3 মানে সুতা। তো ক্রমাগত সংকোচনের ফলে ক্রোমোজোমগুলো এই উপপর্যায়ে আরও খাটো এবং মোটা হবে। তাহলে ক্রমাগত সংকোচনের ফলে ক্রোমোজোমগুলো আরও খাটো এবং মোটা হবে। বাইভ্যালেন্টের ক্রোমোজোমদ্বয়ের মধ্যে পারস্পরিক বিকর্ষণ শুরু হবে, খুবই গুরুত্বপূর্ণ। এই যে বাইভ্যালেন্টের মাঝে আমরা প্যাকাইটিন উপপর্যায়ে আকর্ষণ হওয়ার কারণে অংশের বিনিময় বা ক্রসিং ওভার পর্যন্ত হয়ে গেল, এই ক্রসিং ওভার শেষে এখন তারা কি হবে? এখন পরস্পরের মাঝে বিকর্ষণ শুরু হবে। বাইভ্যালেন্টের ক্রোমোজোমদ্বয়ের মধ্যে পারস্পরিক বিকর্ষণগুলো শুরু হবে, ফলে বিপরীত দিকে সরে যেতে চেষ্টা করে, কিন্তু কায়াজমাটার স্থানে বাধাপ্রাপ্ত হবে। খুবই সুন্দরভাবে দেখো, এই যে তারা পরস্পর থেকে দূরে সরে যাবে, খেয়াল করো, এই যে এই দেখো এরা ক্রোমোজোম আস্তে আস্তে দূরে সরে যাচ্ছে, কিন্তু সেন্ট্রোমিয়ারের স্থানে খুবই জোরে বিকর্ষণ শুরু হয়। এই হোমোলোগাসের যে ক্রোমোজোম, এই হোমোলোগাস ক্রোমোজোমদ্বয়ের মাঝে সেন্ট্রোমিয়ারের জায়গায় খুব জোরে বিকর্ষণ শুরু হয়, খুব জোরে বিকর্ষণ এই জায়গায় শুরু হচ্ছে। এই যে এই জায়গায় এটা হচ্ছে আমাদের সেন্ট্রোমিয়ার। এই সেন্ট্রোমিয়ারের স্থানে খুব জোরে বিকর্ষণ শুরু হবে। খুব জোরে বিকর্ষণের কারণে এই দূরে সরে যাচ্ছে, কিন্তু খেয়াল করো দূরে সরে যাচ্ছে। দূরে সরে যাওয়ার কারণে খেয়াল করো এই জায়গায় কিন্তু তারা বাধাপ্রাপ্ত হচ্ছে, মানে আঠার মতো লেগে থাকার মতো এই জায়গায় তারা বাধাপ্রাপ্ত হচ্ছে। বাধাপ্রাপ্ত হওয়ার কারণে এক্স আকৃতির চিহ্নটা আরও সুন্দরভাবে দেখা যাচ্ছে। দেখো এই জায়গায় এক্স আকৃতির চিহ্ন হয়ে গেল না একটা? এক্স আকৃতির, এটাকে বলি আমরা কায়াজমাটা। এখন এই এক্স আকৃতির চিহ্নে তারা বাধাপ্রাপ্ত হয়। বাধাপ্রাপ্ত হলে খেয়াল করো, এই যে এক্স আকৃতির চিহ্ন আস্তে আস্তে কী হবে? এটা আস্তে আস্তে মানে তোমার এক্স আকৃতির চিহ্নটা মানে ভ্যানিশ হতে হতে থাকবে। খেয়াল করো, এটা এমন, তো এটা আস্তে আস্তে একটু পরে এমন হয়ে যাবে, এমন হবে, এরপরে একটু পরে এমন হবে, একটু পরে এরকম আলাদা হয়ে যাবে। এই যে খেয়াল করো, এখান থেকে এই জোড় অংশটা আস্তে আস্তে এখানে আমাদের কমতে থাকতেছে। এখানে অনেক বড় যুক্ত অংশটা এখানে একটু ছোটো হয়ে আসছে, এখানে একদম ছোটো, এখানে নাই, মানে আলাদা হয়ে গেছে। এইটাকে বলা হচ্ছে ডায়াখাইনেসিস। তুমি বইয়ের ভাষায় এটা একটু বুঝতে অসুবিধা হইতে পারে, আমি জানি না বোঝাইতে পারছি কি না। মানে খেয়াল করো, এখানে যে তোমার যুক্ত অংশটা, এই যুক্ত অংশটা এখানে অনেক লম্বা, বাট এটা আস্তে আস্তে
টান খাচ্ছে, মানে এই দিকে চাচ্ছে এদিকে চলে যাইতে, এই দিকের অংশটা চাচ্ছে এদিকে চলে যাইতে, যার কারণে এই অংশটা আস্তে আস্তে যুক্ত অংশটা আস্তে আস্তে কমতে, মানে কমতেছে। তো এটা আস্তে আস্তে এতটুকু আসলো, এরপরে ধাপে এটা এতটুকু চলে আসলো, এরপর আলাদা হয়ে গেল। এইটাকে বলা হচ্ছে ডায়াকাইনেসিস বা ওয়েট 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 প্রান্তীয়করণ, সরি আমি শব্দটা ভুল উল্লেখ করছি, এটাকে বলে প্রান্তীয়করণ বা টার্মিনালাইজেশন। বুঝছো কিনা? হ্যাঁ বুঝছি। তাহলে এই যে এই বিকর্ষণ, এই বিকর্ষণ একসঙ্গে কয়েক স্থানে শুরু হতে পারে, তবে সাধারণত দুটো ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ারদের প্রথমে ব্যাপকভাবে বিকর্ষণ শুরু হয়। মানে সেন্ট্রোমিয়ারের মধ্যে এই বিকর্ষণটা সবচেয়ে বেশি শুরু হয়। বিকর্ষণের ফলে দুটো কায়াজমাটার মধ্যবর্তী অংশে লুপের সৃষ্টি হয়। এই যে বিকর্ষণের কারণে আমাদের দুটো কায়াজমাটার মধ্যবর্তী অংশে লুপের সৃষ্টি হয়, কায়াজমাটাগুলো স্পষ্ট হয় এবং লুপ মানে তো বুঝছো, এই কায়াজমাটার স্থানে লুপ সৃষ্টি হয়। লুপটা হচ্ছে এমন, এই যে আমাদের এটা হচ্ছে এমন ছিল, এমন ছিল, বাট যখন এটা আমাদের এই অংশটা ছুটতেছে, মানে এটা আলাদা হয়ে যাচ্ছে, এইরকম হয়ে যাচ্ছে, অনেকটা এইরকম হয়ে যাচ্ছে। এই যে লুফ, লুফ মানে কি প্যাচের সৃষ্টি হওয়া, এটা একটা প্যাচের মতো হয়ে যাচ্ছে না এই অংশটা, এই জন্য বলা হয় লুফ। প্রশ্ন আসে কোন দাপে কায়েজমাটার লুপ সৃষ্টি হয়, কায়েজমাটার মধ্যবর্তী স্থানে লুপ সৃষ্টি হয় কোন দাপে, ডিপ্লোটিন উপপর্যায়ে লুপ সৃষ্টি হয় এবং কায়েজমাটাগুলা স্পষ্ট হয়। এই কায়েজমাটাগুলো এখানে যতটা ভালোভাবে দেখা যাচ্ছে, এখানে যতটা না ভালোভাবে দেখা যাচ্ছে, এখানে তার চেয়ে বেশি স্পষ্ট দেখা যাচ্ছে, এক্সাকৃতির চিহ্ন। ওকে, তো এই যে কায়েসমাটাগুলো স্পষ্ট ধরে প্রান্তের দিকে সরে যাওয়া, প্রান্তের দিকে সরে যেতে থাকে কায়েসমা, প্রান্তের দিকে সরে যাওয়াকে বলা হচ্ছে প্রান্তীয়করণ বা টার্মিনালাইজেশন। আমি যে শব্দটা উল্লেখ করতে চেয়েছি এটাই হলো প্রান্তীয়করণ বা টার্মিনালাইজেশন, প্রান্তের দিকে সরে যাওয়া, একটা প্রান্তের দিকে সরে আসাটাকে বলা হচ্ছে প্রান্তীয়করণ বা টার্মিনালাইজেশন। দুই বা ততোধিক বাহু পরস্পরের আবর্তন বা রোটেটরি মুভমেন্টের ফলে পাশাপাশি লুফ 90 ডিগ্রি কোণ করে অবস্থান করে। একাধিক কাইসমা থাকলে সেটা 180 ডিগ্রি পর্যন্ত হইতে পারে। এবার আসো ডায়াকাইনেসিস, সর্বশেষ ধাপ। ডায়াকাইনেসিস খুব সুন্দর আলাদা হয়ে যাবে এতটুকুই। তাহলে ডায়াকাইনেসিস এটা ডায়া শব্দটা হচ্ছে অ্যাক্রস মানে অপর পাশে, আর কাইনেসিস মানে বিপরীত দিকে সমাবেশ বা চলন। তাহলে বিপরীত দিকে যাত্রা, এটা এখন তারা আলাদা হয়ে আছে, খেয়াল করে এই জায়গায় তারা কিন্তু অংশের বিনিময় করে ফেললো। এই যে এই কালো অংশটা দিল একে কিছু, এই সাদা অংশটা দিল একে কিছু, এভাবে অংশের বিনিময় করে তারা ক্রসিং ওভারটা সম্পন্ন করলো। এরপরে এই ডায়াকাইনেসিস পর্যায়ে কী হবে, এই পর্যায়ে ক্রোমোজোমগুলো আরও খর্বাকৃতি এবং মোটা হবে, প্রান্তীয়করণ তখনও চলতে থাকে, মানে টার্মিনালাইজেশন, যেটা মানে বিপরীত আমাদের যে কায়েসমাটারের স্থানে যে সরে যাচ্ছে, এই প্রান্তীয়করণটা তখনও চলতে থাকে। বাইভ্যালেন্টের প্রতি ক্রোমোজোমের উপরে ধাত্র জমা হয় বলে তখন ক্রোমাটিড আর বিভক্ত দেখা যায় না। এই সময় বাইভ্যালেন্টের নিউক্লিয়াসের কেন্দ্রস্থল থেকে পরিধির দিকে চলে আসে, মানে আস্তে আস্তে পরিধির দিকে চলে আসতেছে, হ্যাঁ পরিধির দিকে চলে আসতেছে, এই যে পরিধির দিকে আস্তে আস্তে চলে আসছে, কেন্দ্রে থাকবে না এটা। দেন এক সময় বাইভ্যালেন্টের নিউক্লিয়াস কেন্দ্র পরিধি চলে আসে, এই পর্যায়ে শেষ দিকে নিউক্লিয়াস অদৃশ্য হয়ে যায়, একদম শেষ দিকে নিউক্লিয়াস অদৃশ্য হয়ে যাবে এবং নিউক্লিয়ান বেল্টের অবলুপ্তি করবে, প্রাণীকোষের সেন্ট্রিয়াল মেরুতে পৌঁছে। দেন এই জায়গায় আমরা দেখো ডায়াকাইনেসিসে একদম লুপ্ত প্রায় নিউক্লিয়ার এনভেলপ, দেন নিউক্লিয়াস তো দেখা যাচ্ছে না, দেন এরা আলাদা হয়ে যাবে, আলাদা হয়ে প্রান্তের দিকে সরে যাবে, দুই প্রান্তে চলে যাবে। ওকে, এরপরে দেখো আমরা কি শেষ করলাম, আমরা মিওসিসকে দুই ভাগে ভাগ করলাম, একটা হচ্ছে মিওসিস 1, একটা হচ্ছে মিওসিস 2। এই মানে ধাপটা যদি তুমি না বুঝো তোমার পুরো মিওসিসটা খুবই হজবরল লাগবে, বুঝে নাও। আমরা মিওসিসকে দুই ভাগে ভাগ করলাম, মিওসিস 1, মিওসিস 2। মিওসিস 1কে আরও আমরা কিছু ভাগে ভাগ করলাম, একটা হচ্ছে প্রোফেজ 1, মেটাফেজ 1, অ্যানাফেজ 1, টেলোফেজ 1। প্রোফেজ 1কে 5 ভাগে ভাগ করলাম, এই যে ল্যাপটোটিন, জাইগোটিন, প্যাকাইটিন, ডিপ্লোটিন, ডায়াকাইনেসিস। এই যে ডায়াকাইনেসিস পর্যন্ত আমরা শেষ করলাম। এরপরের ধাপ কি, মেটাফেজ 1, এরপরের ধাপ কি, অ্যানাফেজ 1, এরপরের ধাপ কি, টেলোফেজ 1, এরপরের ধাপ কি, প্রোফেজ 2, এরপরের ধাপ কি, মেটাফেজ 2, এরপরের ধাপ কি, অ্যানাফেজ 2, এরপরের ধাপ কি, টেলোফেজ 2। টেলোফেজ 2 এর মাধ্যমে আমাদের এই পুরো ধাপটা শেষ হবে। তাহলে এর পরের ধাপে আমাদের কি, মেটাফেজ 1। তাহলে আমরা প্রোফেজ 1 শেষ করলাম, প্রোফেজ
এক শেষ করলাম। প্রোফেজ একের 5টা উপধাপে আমরা মূলত শেষ করলাম। প্রোফেজ এক যেহেতু অনেক বড়, তাই আমরা 5টা উপধাপে ভাগ করে এটাকে শেষ করলাম। এরপরের ধাপগুলো খুবই সহজ, অলরেডি পড়ে আসছো। মেটাফেজ আমরা জানি মোটা এবং খাটো হয়, অ্যানাফেজ আমরা জানি BLJI এর মতো ধারণ করে, টেলোফেজ আমরা জানি প্রোফেজের বিপরীত দশাগুলো ঘটে। এইগুলাই ঘুরে ফিরে, এখানে আর নতুন কিছু পাবা না, খুবই সহজ। একবার খেয়াল করে শুধু একটা লাইন শুধুমাত্র আমাদের একটা খুব ভালোভাবে মনে রাখতে হয়, এই মেটাফেজ একের ক্ষেত্রে এটা একটু গুরুত্বপূর্ণ, লাল দাগ দিয়ে দাগানোই আছে। বাইভ্যালেন্টের প্রতিটি সেন্ট্রোমিয়ার স্ব মেরুদ্দিকে এবং বিষুবীয় রেখা হতে সমদূরে অবস্থান করে। খেয়াল করো, বাইভ্যালেন্টের প্রতিটি সেন্ট্রোমিয়ার, এই যে আমাদের বাইভ্যালেন্টের প্রতিটি সেন্ট্রোমিয়ার স্ব মেরুদ্দিকে, এই সেন্ট্রোমিয়ার এই মেরুদ্দিকে, এই সেন্ট্রোমিয়ার এই মেরুদ্দিকে অবস্থিত, তাই না? তাহলে বাইভ্যালেন্টের প্রতিটি সেন্ট্রোমিয়ার স্ব মেরুদ্দিকে বিষুবীয় রেখা হতে সমদূরে। বিষুবীয় রেখা কোনটা? এই যে এটা হচ্ছে আমাদের বিষুবীয় রেখা। বিষুবীয় রেখা থেকে সমান দূরত্বে এরা অবস্থিত। কতিপয় ট্র্যাকশন ফাইবারের জন্য সেন্ট্রিমার ক্রোমোজোমের সেন্ট্রিমার সংযুক্ত হয়। এই লাইনটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। এবং এই যে আমরা মিওসিস বলি, মিওসিসকে হ্রাসমূলক কোষ বিভাজন বলি, মিওসিসকে রিডাকশনাল সেল ডিভিশন বলি, আমাদের যে ক্রোমোজোম সংখ্যা ধ্রুব রাখার বিষয়টা বলি, এটা একমাত্র হয় এই ঘটনাটার জন্যই। দেখো, মেটাফেজে একটা বিশেষ ঘটনা ঘটে। মেটাফেজে আমরা সাধারণভাবে কি দেখি? সবচেয়ে মোটা হয়, সবচেয়ে খাটো হয়। মেটাফেজে আরেকটা বিষয় দেখি, খেয়াল করো, মেটাফেজে আমরা আরেকটা বিষয় দেখি, সেটা হচ্ছে কি হওয়া, আমি নিয়ে যাই। প্রোফেজে মেটাফেজ কই পড়ছিলা? মেটাফেজ, এই যে মেটাফেজে খেয়াল করো তো, মেটাফেজ পর্যায়ের শেষ ভাগে প্রতিটি সেন্ট্রোমিয়ার সম্পূর্ণ বিভক্ত হয়ে দুটো অপত্য সেন্ট্রোমিয়ার তৈরি করে। তার মানে মেটাফেজ পর্যায়ের শেষ ভাগে প্রতিটি সেন্ট্রোমিয়ার সম্পূর্ণ বিভক্ত হয়ে দুটো অপত্য সেন্ট্রোমিয়ার সৃষ্টি করে। আলাদা আলাদা ক্রোমোজোমের অবধারণা হয়। আমরা অপত্য ক্রোমোজোম নামে কিছু একটা চিনি, যারা অ্যানাফেজ পর্যায়ে বিপরীতমুখী যাত্রা করে BLJI এর আকার ধারণ করে, তাই না? এই যে এখানে আলাদা আলাদা হয়ে গেল। যদি এখানে সেন্ট্রোমিয়ারের বিভক্তিটা না হতো, এই সেন্ট্রোমিয়ারের বিভক্তি যদি না হতো, তাহলে কি হতো? সেন্ট্রোমিয়ারের বিভক্তি যদি না হতো, এই 2N ক্রোমোজোম থেকে তুমি 2N ক্রোমোজোম পাইতা না। 2N ক্রোমোজোম থেকে তুমি N ক্রোমোজোম পাইতা। কেন? এখানে তোমার খেয়াল করো, এখানে ক্রোমোজোম ছিল এই যে এটা, এই দুইটা মিলে একটা, এই দুইটা মিলে একটা, এই দুইটা মিলে একটা, এই দুইটা মিলে একটা। যদি তুমি এখানে তারা আলাদা না হইতো, তাহলে তারা এই চারটা, দুইটা রওনা দিতে এদিকে, দুইটা রওনা দিতে এদিকে, তাহলে তোমার ক্রোমোজোম সংখ্যা কিন্তু কখনোই মিলতো না। 2N থেকে তুমি 2N পাইতা না। বাট এখানে মেটাফেজ একে কী ঘটনা করতেছে দেখো, এই যে মেটাফেজ একে মাইটোটিক মেটাফেজের মতো, লাইনটা খুব ক্লিয়ার করছে, মাইটোটিক মেটাফেজের মতো এই পর্যায়ে সেন্ট্রোমিয়ার বিভক্ত হয় না। তাহলে দেখো, মাইটোটিক মেটাফেজের মতো এই পর্যায়ে সেন্ট্রোমিয়ার বিভক্ত হয় না। আমাদের মাইটোটিক মেটাফেজে আমরা দেখলাম কি, সেন্ট্রোমিয়ার দুই ভাগে বিভক্ত হয়। সেন্ট্রোমিয়ার দুই ভাগে বিভক্ত হয়ে কিছু সংখ্যক ক্রোমোজোম ওই পারে চলে যায়, কিছু সংখ্যক ক্রোমোজোম এই পারে চলে আসে। এই জন্য আমরা দেখি যে আলটিমেটলি ক্রোমোজোমের যে দুইবার বিভাজন, ক্রোমোজোমের যে বিভাজন এটা সম্পন্ন হয়। ক্রোমোজোমের বিভাজন সম্পন্ন হওয়ার জন্য আমাদের 2N ক্রোমোজোম থেকে 2N, N ক্রোমোজোম থেকে N ক্রোমোজোম, মানে মাতৃকোষের সমান সংখ্যক ক্রোমোজোম আমরা পেয়ে থাকি। বাট এক্ষেত্রে মেটাফেজ 1-এ আমাদের এখানে কোনো রকমের কোনো বিভাজন সম্পন্ন হয় না। এই যে ক্রোমোজোমের কোনো বিভাজন সম্পন্ন হয় না, একদম মাইটোটিক মেটাফেজের মতোই সেন্ট্রোমিয়ার বিভক্ত হয় না। ক্রোমোজোমের মধ্যে লুপ সৃষ্টি হয়, ক্রোমোজোমগুলো আরও মোটা এবং খাটো হয়, বাইভ্যালেন্টের ক্রোমোজোম ট্র্যাকশন ফাইবার টানে পর্যায়ে সমাপ্তি ঘটে। তাহলে বুঝছো, এই মেটাফেজের মতো বিভক্তি না হওয়ার কারণেই আলটিমেটলি আমাদের ক্রোমোজোম সংখ্যাটা অর্ধেক হয়ে যাচ্ছিল। এবার আসো অ্যানাফেজে কী হয়। অ্যানাফেজে এ পর্যায়ে হোমোলোগাস ক্রোমোজোম পৃথক হয়ে যায়, বাকিগুলো আগের মতোই। বাইভ্যালেন্টের দুইটা ক্রোমোজোম বিপরীত দিকে ধাবিত হয়। ক্রোমোজোম সূত্রে সংকুচন, কাণ্ডদেহের প্রসারণ, মেরুমুখী চলন ঘটে। এরূপ চলনকালে সেন্ট্রোমিয়ার অগ্রগামী, বাহুদ্বয় অনুগামী। সেন্ট্রোমিয়ার আগে চলে, বাহুদ্বয় পরে, মানে এর পিছে। ফলে ক্রোমোজোমগুলো কেমন দেখায়? মেটাসেন্ট্রিক। কি আবার বলা যাবে? বুঝি না। হ্যাঁ বলো, আবার বলো, কি বলছিলা? মেটাফেজটা কি আবার বলতে পারবেন? আচ্ছা দেখো, মেটাফেজ তো আমরা স্বাভাবিক যে মাইটোটিক, মেটাফেজটা আরেকবার বলা যাবে? বলতেছি, আমরা যে প্রোফেজের স্বাভাবিক মাইটোসিসের মেটাফেজ, এটাতে আমরা কি দেখি? লাস্ট ধাপে আমরা দেখি সেন্ট্রোমিয়ারটা বিভক্ত হয়ে যাচ্ছে। মানে খেয়াল করো, এখানে এরকম ক্রোমোজোম, তো এই যে এরকম ক্রোমোজোম, খেয়াল করো একটু, এইরকম ক্রোমোজোম,
এরকম ক্রোমোজোম। আচ্ছা, এখানে কয়টা ক্রোমোজোম? দুইটা, তাই আমি 2n বলবো, তাই না? দুইটা ক্রোমোজোম থেকে কি বলবো? 2n বলবো। এই যে মাঝখানে যেটা আছে এটাকে আমরা কি বলি? সেন্ট্রোমিয়ার বলি। এবং এই পাশে কি আছে? এগুলা ক্রোমাটিড। মাইটোটিক ম্যাটাফেজে মানে মাইটোসিসের ম্যাটাফেজে আমরা যেটা এখন পড়তেছি সেটা হচ্ছে মিওসিস। আমি বলতেছি মাইটোটিক যে ম্যাটাফেজ মানে মাইটোসিসের যে ম্যাটাফেজ, এই ধাপে কি হয়? এই ম্যাটাফেজ ধাপে এই সেন্ট্রোমিয়ারটা দুই ভাগে ভাগ হয়ে যায়। সেন্ট্রোমিয়ারটা দুই ভাগে ভাগ হয়ে যায়। সেন্ট্রোমিয়ার দুই ভাগে ভাগ হওয়ার কারণে খেয়াল করো, এই যে দুই ভাগে ভাগ হয়ে গেল, এই যে দুই ভাগে ভাগ হয়ে গেল, এই যে দুই ভাগে ভাগ হয়ে গেল। ফলে কি খেয়াল করো, এই দুইটা চলে গেল এই দিকে, এই দুইটা চলে গেল এই দিকে, এই দুইটা চলে গেল এই দিকে, এই দুইটা চলে গেল এই দিকে। তার মানে এইটা একটা কি, এখানে কয়টা এন? এটা একটা এন হলে এটা একটা, তার মানে 2n। এখানে একটা এন, এখানে একটা এন, তার মানে কয়টা এন? 2n। তার মানে এটা একটা, আমরা 2n থেকে একটা কি সেল পাইছি? 2n এর সেল পাইছি। এই 2n থেকে একটা কি সেল পাইছি? 2n এর সেল পাইছি। তবে একটা বিষয় খেয়াল করো তো, যদি এখানে আমাদের এই মাইটোসিসটা না, মাইটোসিসে এই সেন্ট্রোমিয়ারের বিভাজনটা না হতো, তাহলে কি হতো? তাহলে এই একটা পুরো ক্রোমোজোমটাই এক পাশে চলে যাইতো, এই পুরো ক্রোমোজোমটা অপর পাশে চলে যাইতো। এই পুরো ক্রোমোজোমটা যদি এক পাশে এরকম চলে যাইতো, তাহলে তার এন সংখ্যা কত হইতো? এন। কারণ এটা একটা এন, এটা একটা এন, দুটা মিলে হয় 2n। দুটা মিলে হয় কি? 2n। তাহলে নিজে সে এন, তাহলে এইদিকে যদি আরেকটা চলে যাইতো তাহলে এটা হবে এন। তাহলে এখানে যখনই সেন্ট্রোমিয়ারের বিভাজনটা হচ্ছে না তখন তারা শুধুমাত্র এন, বাট যখনই সেন্ট্রোমিয়ারের বিভাজনটা হলো তখন তারা আলাদা আলাদা অপত্য ক্রোমাটিডও তৈরি হলো, অপত্য সেন্ট্রোমিয়ারও তৈরি হইলো। তার মানে অপত্য ক্রোমোজোম হয়ে গেল। অপত্য ক্রোমোজোমের জন্য এটা একটা এন, এটা একটা এন, দুজনে মিলে 2n। এটা একটা এন, এটা একটা এন, দুজনে মিলে 2n। তার মানে এক্ষেত্রে আমরা 2n থেকে 2n পাচ্ছি যখন সেন্ট্রোমিয়ারের বিভাজন হচ্ছে, বাট যখনই সেন্ট্রোমিয়ার বিভাজন হচ্ছে না 2n থেকে পাচ্ছি n। আমি এখানে বলতে চাচ্ছি মিওসিস, মিওসিসের যে ম্যাটাফেজ এক ধাপ, এই ধাপে মাইটোটিক ম্যাটাফেজের মতো সেন্ট্রোমিয়ার বিভক্ত হয় না। সেন্ট্রোমিয়ার বিভক্ত হয় না, যার জন্যই আমরা মায়োসিসে বা মিওসিসে 2n থেকে n হয়ে যেতে দেখি। বুঝছো? হুম। হ্যাঁ, আরেকবার রিপিট করিও, আমি ক্লাসটা রেকর্ড থাকলে দিয়ে দিব, প্রয়োজনে আরেকবার রিপিট করিও, তাহলে আর ভালো বুঝবা। এগুলা একবারে হয় না, মানে আমি আমার জায়গা থেকে বলি, আমি তো মনে করো মানে নিজে কয়েকবার পড়তে পড়তে গিয়ে লাস্টে মানে বছর খানেকের পর এগুলো সলভ হয়েছে। শুরুর দিকে এত ভালো বুঝতে পারি নাই। আমি জানি না তুমি এখন কীভাবে বুঝতে পারতেছো, বা পড়াগুলো আসলে কিন্তু কঠিন আছে। মানে তোমার কাছে যদি সহজ মনে হয় এটা আসলে খুব ভালো, মানে তুমি বুঝতেছো। বাট যদি কঠিন মনে হয় মনে করবে এটা স্বাভাবিক, মানে না বোঝাটা একটু স্বাভাবিক। আমিও প্রথম 1 বছর যাবৎ বুঝিই নাই কিছু, বাট তুমি যদি এখন থেকেই বুঝতে পারো এটা তোমার জন্য খুব ভালো। এবং বুঝতে হবে আসলে, বর্তমানে পড়ার কম্পিটিশন বেশি, বুঝতে হবে। এরপর আসো অ্যানাফেজে। অ্যানাফেজে কী হয়? অ্যানাফেজে আমরা জানি BLJI এর মতো ধারণ করে। এই পর্যায়ে এসে হোমোলোগাস ক্রোমোজোম পৃথক হয়ে যায় এবং বাইভ্যালেন্টের দুটো ক্রোমোজোম বিপরীত মেরুর দিকে ধাবিত হয়। তাহলে বিপরীত মেরুর দিকে ধাবিত হবে আমরা জানি, খেয়াল করো এই যে তারা এখন দেখো এই যে পুরো 4টা ক্রোমাটিড একসাথে যাত্রা শুরু করছে না? তার মানে কি? তারা আলাদা হয় নাই। এখানে যদি এটা আলাদা হয়ে যেত তাহলে এটা একটা হয়ে যেত, এটা একটা হয়ে যেত, কিন্তু এটা আলাদা হয় নাই। আলাদা না হওয়ার জন্য আসলে 2n থেকে n হয়ে যাচ্ছিল। খেয়াল করো এই পুরোটা ছিল কত? 2n, এখন এটা অর্ধেক অর্ধেক হয়ে যাচ্ছে ক্রোমোজোম। তাহলে ক্রোমোজোমের সংকোচন এবং আচ্ছা, তাহলে এই চলনে সেন্ট্রোমিয়ার অগ্রগামী বাহুতে অনুগামী এবং এটা BLJI এর মতো দেখায়। মেটাসেন্ট্রিক মানে কি? এই যে এই সেন্ট্রোমিয়ারটা মাঝখানে থাকার মতো, মেটা মানে মাঝখানে, সেন্ট্রিক সেন্টার, মেটাসেন্ট্রিক, সেন্ট্রোমিয়ারটা মাঝখানে, মেটাসেন্ট্রিক। এল মানে কি? সাবমেটাসেন্ট্রিক। জে মানে এক্টোসেন্ট্রিক। আই মানে টেলুসেন্ট্রিক, মানে একদম প্রান্তে। টেল লেজ কোথায় থাকে? প্রান্তে না, একদম আগায় না, তাহলে এখানে লেজ টেলুসেন্ট্রিকের মতো দেখা যায়। ট্যাকশন ভাবে দৈর্ঘ্য হ্রাস পেতে থাকে। উভয় মেরুতে প্রতিটি বাইভ্যালেন্টের একটি অবিভক্ত পূর্ণাঙ্গ ক্রোমোজোম পৌঁছে বলে প্রতি মেরুতে ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যা অর্ধেক হয়ে যায়। এই যে বললাম না, উভয় মেরুতে প্রতিটি বাইভ্যালেন্টের একটি অবিভক্ত পূর্ণাঙ্গ ক্রোমোজোম পৌঁছে বলে প্রতি মেরুতে ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যা অর্ধেক হয়ে যায় এবং প্রতি মেরুতে ক্রোমোজোম সংখ্যা 2n এর পরিবর্তে দাঁড়ায় n। এটা একমাত্র সম্পন্ন হয়েছে ওই যে মেটাফেজ একে সেন্ট্রোমিয়ার বিভক্তি না হওয়ার জন্য।
এবার আসো টেলোফেজ এক, তাহলে আমরা পড়তেছি মিওসিসকে আমরা দুই ভাগে ভাগ করলাম, একটা হচ্ছে মিওসিস এক, একটা হচ্ছে মিওসিস টু। মিওসিস একে কয় ভাগে ভাগ করলাম? 4 ভাগে, প্রোফেজ এক, মেটাফেজ এক, অ্যানাফেজ এক, টেলোফেজ এক। এই প্রোফেজ একে 5 ভাগে ভাগ করছি, ল্যাপ্টোটিন, জাইগোটিন, প্যাকাইটিন, ডিপ্লোটিন, ডাইকাইনেসিস। মেটাফেজ একও পড়লাম, এখন অ্যানাফেজ একও পড়লাম, এখন পড়বো টেলোফেজ এক। টেলোফেজ একে কী পড়বো, কী হবে দেখো। টেলোফেজ একে মায়োসিস একের শেষ পর্যায়ে, এই পর্যায়ে মেরুতে অবস্থিত এন সংখ্যক ক্রোমোজোমের চারদিকে আবার নিউক্লিয়ার এনভেলপ এবং অভ্যন্তরে নিউক্লিয়াসের পুনরাবির্ভাব ঘটে। টেলোফেজে যা যা হইতো ঠিক সেমই ঘটনা, মানে আমাদের এন সংখ্যক ক্রোমোজোমের চারদিকে নিউক্লিয়ার এনভেলপ এবং নিউক্লিয়াসের পুনরাবির্ভাব ঘটে, নিউক্লিয়াসে জলযোজন ঘটে। আমরা জানি প্রোফেজে জলবিয়োজন ঘটে, ডিহাইড্রেশন, বাট এখানে জলযোজন। ফলে ক্রোমোজোমগুলো ক্রমান্বয়ে শুরু হতে থাকে, কাজে রঞ্জন ধারণ ক্ষমতা হ্রাস পায় বলে আমাদের ক্রমান্বয়ে দৃষ্টির আড়ালে চলে যায় এবং প্রজাতির বিভিন্নতা অনুসারে টেলোফেজ এক পর্যায়ে সাইটোকাইনেসিস ঘটতে পারে, অর্থাৎ কোষের বিষুবীয় অঞ্চলে কোষপ্লেট সৃষ্টির মাধ্যমে কোষস্থ সাইটোপ্লাজম সমান দুই ভাগে ভাগ হয়ে দুটো পত্রকোষে পরিণত হয়, অথবা কোষপ্লেট না হয়ে মায়োসিস একে প্রোফেজ পর্যায়ে শুরু হয়ে যেতে পারে। উল্লেখ্য যে মায়োসিসের টেলোফেজ এক শেষে দুটো অপত্যকোষ সৃষ্টি হয়, তার প্রতিটিতেই এন সংখ্যক ক্রোমোজোম থাকে এবং অনেক প্রজাতিতে টেলোফেজ এক ঘটে না। তাহলে এই যে আমরা বললাম টেলোফেজ এক আগের মতো, এখানে টেলোফেজ একে মূলত আমাদের সাইটোকাইনেসিসটা ঘটবে, এই পর্যায়ে সাইটোকাইনেসিসটা ঘটতে পারে। এই যে দেখো টেলোফেজ এক পর্যায়ে সাইটোকাইনেসিস ঘটতে পারে। সাইটোকাইনেসিস মানে কি? সাইটোপ্লাজমের বিভাজন, আলাদা আলাদা কোষে পরিণত হয়ে যাবে। তাহলে খেয়াল করো আমরা কী কী পড়তেছিলাম, আমরা মায়োসিস পড়তেছিলাম, তাই না? মায়োসিসের ভাগ করলে যদি আমরা দেখি, মায়োসিসকে আমরা দুই ভাগে ভাগ করেছি, একটা হলো মিওসিস এক, একটা হচ্ছে মিওসিস টু। এই মিওসিস একের প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ, এই চারটা ধাপে আমরা শেষ করেছি। আমরা জানি একটা কোষ শুরু হয় কি দিয়ে? কিছু প্রস্তুতি পর্যায় দিয়ে। মিওসিস একের আগে কিছু একটা প্রস্তুতি পর্যায় ছিল যাকে আমরা বলি ইন্টারফেস, দেন মিওসিস এক শেষ, মিওসিস টু শুরু। এই মিওসিস টু শুরুর আগেও একটা প্রস্তুতি পর্যায়ে আছে যার নাম হচ্ছে ইন্টারকাইনেসিস, নাকি? হ্যাঁ, ইন্টারকাইনেসিস, ঠিক আছে। এটা মূলত সাইটোকাইনেসিস এক বোঝাচ্ছে। আচ্ছা, মায়োসিস প্রক্রিয়ার নিউক্লিয়াসের প্রথম এবং দ্বিতীয় বিভক্তির মধ্যবর্তীকালীন বা সময়টাকে ইন্টারকাইনেসিস বলা হয়। এই সময়ে কী তৈরি হয়? আরএনএ, প্রোটিন, এগুলা সংশ্লেষিত হয়, ডিএনএ এর প্রতিরূপ সৃষ্টি হয় না। এবার মায়োসিস টুটা খুব সুন্দরভাবে এটা মানে সহজে হয়ে যাবে। তাহলে দেখো আমরা দেখেছি এটা হচ্ছে একটা 2n সংখ্যক ক্রোমোজোম, এই 2n সংখ্যক ক্রোমোজোম থেকে এই এন তৈরি হইলো, এন তৈরি হইলো। এই প্রক্রিয়াটার নাম কি? মিওসিস এক। এন থেকে আবার দুটো এন তৈরি হইলো, এন থেকে এন তৈরি হইলো, এন থেকে এন তৈরি হইলো, এন থেকে এন তৈরি হইলো। তাহলে এটা কি? এটা হচ্ছে মিওসিস টু। দেখো এই 2n থেকে এন হওয়া, এখানে ক্রোমোজোম সংখ্যা অর্ধেক হয়েছে না? এখানে 2n থেকে এন হওয়া, এখানে ক্রোমোজোম সংখ্যা অর্ধেক হয়েছে না? তার মানে এই মিওসিস একটাই হচ্ছে প্রকৃত মিওসিস। বাট এখানে এন থেকে আমরা দুটো এন পাচ্ছি, ক্রোমোজোম সংখ্যা অর্ধেকের হ্রাস পায় নাই। এখানে যা ক্রোমোজোম, এখানে তা ক্রোমোজোম, তার মানে মিওসিস টুটা হচ্ছে মূলত মাইটোসিস। তার মানে আমরা মিওসিস টু এখন পড়বো, মিওসিস টুটা হুবহু মাইটোসিসের মতোই, এবং মেটাফেজ টুয়েও সেমভাবে সেন্ট্রোমিয়ার বিভক্ত হয়ে যাবে। এক্ষেত্রে আগের মতো আমাদের এখানে সেন্ট্রোমিয়ার অবিভক্ত থাকবে না। একটু দ্রুত দেখো এটা। তাহলে মাইসিস টুয়ে আমাদের এক্ষেত্রে প্রোফেজ টু, তাহলে মাইসিস টুকে আমরা আবার 4 ভাগে ভাগ করলাম, প্রোফেজ টু, মেটাফেজ টু, অ্যানাফেজ টু, টেলোফেজ টু। তাহলে বুঝছো মায়োসিস এককে কয় ভাগে ভাগ করলা? 4 ভাগে। প্রোফেজ এক, মেটাফেজ এক, অ্যানাফেজ এক, টেলোফেজ এক। এখানে মায়োসিস টুকে আবার 4 ভাগে ভাগ করলা, প্রোফেজ টু, মেটাফেজ টু, অ্যানাফেজ টু, টেলোফেজ টু। তাহলে প্রোফেজ একে কী হয়? প্রোফেজে যা যা হয়, জলবিয়োজন ঘটবে, পুনরায় সংকুচিত হবে, খাটো এবং মোটা হবে, দৃষ্টিগোচর হবে, দেন ক্রোমাটিডে বিভক্ত হবে, এটা তো গুরুত্বপূর্ণ, ক্রোমোজোমগুলো ক্রোমাটিডে বিভক্ত হবে, নিউক্লিয়াস, নিউক্লিয়ার এনভেলপে বিলুপ্তি হবে, শেষ। এরপর আসো মেটাফেজ টু, এই পর্যায়ে স্পিন্ডল যন্ত্র সৃষ্টি হবে, আমরা জানি বিষুবীয় অঞ্চল অবস্থান করে, মানে মেটাফেজে মাঝখানে আসে, সবচেয়ে মোটা এবং খাটো হবে, শেষ পর্যায়ে একেবারে সেন্ট্রোমিয়ার বিভক্ত হয়, এটা গুরুত্বপূর্ণ, শেষ পর্যায়ে। এই জন্যই আমরা বলি এই যে মেটাফেজ টুটা বা এই মিওসিস টুটা মূলত মাইটোসিসই, কারণ মাইটোসিস আমরা জানি সেন্ট্রোমিয়ার বিভক্ত হয়। অ্যানাফেজ টুয়ে কী হয়? এক্ষেত্রে BLJI এর মতো আকৃতি দেখা যায়, খুবই কম গুরুত্বপূর্ণ এই অংশটা, এজন্য আমি খুব একটা জোর দিচ্ছি না। টেলোফেজ টুয়ে কী হয়? টেলোফেজ টুয়ে মায়োসিস টুয়ের শেষ পর্যায়ে মেরুতে ক্রোমাটিড তথা ক্রোমোজোমগুলো স্থির হয়, এদের চারদিকে নিউক্লিয়ার এনভেলপ আবির্ভাব ঘটে, স্যাট ক্রোমোজোমের নিউক্লিয়ার সৃষ্টি হয়, নিউক্লিয়াসের জলবিয়োজন ঘটে, ক্রোমোজোমগুলো সম্প্রসারিত হয়, রন্ধ্রায়ন ক্ষমতা বিলুপ্তি ঘটে, আর দেখা যায় না।
সাইটোকাইনেসিস 2, তার মানে এবার তোমার সাইটোকাইনেসিস 2টা হয়ে যাবে। মায়োসিস প্রক্রিয়ার শেষে, বিভাজন শেষে মাতৃকোষ থেকে কোষে 4টি কোষের সৃষ্টি হয় এবং প্রতিটি কোষে মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যা অর্ধেক হয়ে যায়। আচ্ছা খেয়াল করো, তাহলে আমাদের 2টা নিউক্লিয়াস থেকে এখন 4টা নিউক্লিয়াস হইলো। ওই 4টা নিউক্লিয়াস থেকে এখন আমরা তাহলে মায়োসিস প্রক্রিয়া বিভাজন শেষে একটা মাতৃকোষ থেকে 4টা কোষের সৃষ্টি হইলো, ঠিক আছে। প্রতি কোষে ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যার কেমন হয়, অর্ধেক হয়। সৃষ্ট 4টা কোষ সমগুণ সম্পন্ন হয় না, মানে আমরা জানি এক্ষেত্রে 2n থেকে কি হয়ে যায়, n হয়ে যায়, তার মানে মাতৃকোষের সমগুণ সম্পন্ন না তারা। এবার আসো মায়োসিসের গুরুত্বটা কি, মায়োসিস আমাদের জীবনে কেন গুরুত্বপূর্ণ। আমি একটা লিঙ্ক দিচ্ছি, লিঙ্কে ঢুকো, দেন আমরা ক্লাসটা শেষ করব। যেহেতু ক্রসিং ওভারটা আজকে শেষ করে ওদেরটা শেষ করবো আর কি। হ্যাঁ, তুমি ক্লাসে ঢুকো। আসো, মায়োসিস কেন দরকার, মায়োসিসের গুরুত্ব, তাৎপর্য এবং প্রয়োজনীয়তা। তো জীবজগতে মায়োসিসের গুরুত্ব অপরিসীম। হ্যাঁ, কারণ অধিকাংশ জীবের যৌন জনন প্রক্রিয়া এই পদ্ধতি অনুসরণ করে। অধিকাংশ জীব কিন্তু, আমরা জানি কিছু জীব আবার জননে মানে তারা ইয়ে করে, আবার নিম্ন শ্রেণীর কিছু জীব যারা মাইটোসিস প্রক্রিয়ায় জনন সম্পন্ন করে। ওকে, এর ফলে ভ্রূণ সৃষ্টির মাধ্যমে নতুন জীব জন্মলাভ করে, তবে নিম্ন শ্রেণীর উদ্ভিদে স্পোর সৃষ্টির মাধ্যমে নতুন জীবের সৃষ্টি হয় বা নতুন উদ্ভিদের সৃষ্টি হয়। আসো, এর গুরুত্বটা কী কী, বোল্ট লাইনগুলো মুখস্থ করবা, এর আন্ডারে থাকা লাইনগুলো তুমি অটোমেটিক পারবা যদি বুঝো। তাহলে জননকোষ সৃষ্টি খেয়াল করবা, একটা হচ্ছে জননকোষের সংখ্যা বৃদ্ধি, একটা হচ্ছে জননকোষ সৃষ্টি। জননকোষের সংখ্যা বৃদ্ধিতে কিন্তু মাইটোসিস, আর জননকোষ সৃষ্টিতে কিন্তু মিওসিস। কেন, এই যে আমরা 2n থেকে কি তৈরি হইলো, 2n থেকে n তৈরি হইলো, এই nটা কিন্তু তোমার কি জননকোষ বা গ্যামেট। এই n থেকে আবার সংখ্যা বাড়ছে না, আমরা জানি একটা কোষ থেকে 4টা কোষের সৃষ্টি। এই 4টা কোষের সৃষ্টি হয়েছে কিভাবে, এই n থেকে দুইটা কোষের সৃষ্টি হয়েছে কিন্তু মিওসিস 2 তথা এটা মাইটোসিস। তাহলে জননকোষের সংখ্যা বৃদ্ধিতে কিন্তু মাইটোসিস, আবার 2n থেকে n সৃষ্টি হয়েছে কোন ধাপে, মিওসিস 1, তার মানে মিওসিস। জননকোষ সৃষ্টিতে মিওসিস, জননকোষের সংখ্যা বৃদ্ধিতে কিন্তু মাইটোসিস। মায়োসিসের ফলে জননকোষ উৎপন্ন হয়, তাই যৌন জননকম জীবে মায়োসিস না ঘটলে বংশবৃদ্ধি অসম্ভব। ক্রোমোজোম সংখ্যা ধ্রুব রাখা, এই যে আমরা 2n থেকে n সংখ্যক ক্রোমোজোম হয়ে আলটিমেটলি আবার ফার্টিলাইজ বা নিষিক্ত হয়ে আবার 2n বিশিষ্ট জীব তৈরি হয় বা হয়, তাহলে এই প্রসেসটা সম্পন্ন হয়েছে, বা 2n থেকে 2n এর জীব, n থেকে n জীব, ডিপ্লয়েড প্রাণী থেকে ডিপ্লয়েড জীব, এটা সম্পন্ন হয় একমাত্র মিওসিসের জন্যই। আমরা আম গাছ থেকে আম গাছের চারা দেখি, জাম গাছ থেকে জাম গাছের চারা দেখি, এটা সম্পন্ন হয় একমাত্র আমাদের ক্রোমোজোম সংখ্যা ধ্রুব রাখার জন্য। এই ক্রোমোজোম সংখ্যা ধ্রুবই থাকে আমাদের এই মিওসিসের জন্যই। তাহলে প্রজাতিতে বংশানুক্রমে ক্রোমোজোম সংখ্যা ধ্রুবক কনস্ট্যান্ট রাখা কেবলমাত্র এই প্রক্রিয়ার জন্যই সম্ভব হচ্ছে। হ্যাপ্লয়েড উদ্ভিদে জাইগুট এবং ডিপ্লয়েড উদ্ভিদে জনন মাতৃকোষে মায়োসিস না ঘটলে পিতামাতা হতে সন্তান সন্তানিত ক্রমাগত পুরুষানুক্রমে ক্রোমোজোম সংখ্যা 2 গুণ 4 গুণ 8 গুণ 16 গুণ পর্যন্ত হয়ে যেতে পারে। ওকে, প্রজাতির স্বকীয়তা ঠিক রাখা, মানে আমরা যে মানুষ থেকে মানুষের সৃষ্টি হতে হবে, একটা গরু থেকে গরুর সৃষ্টি হতে হবে, একটা আম গাছ থেকে আম গাছের সৃষ্টি হইতে হবে। এই ধারাটা স্বকীয়তা রক্ষা করছে আমাদের এই মায়োসিসটা। এবার আসে বৈচিত্র্য সৃষ্টি। আমরা জানি আমি হুবহু আমার আব্বুর মতো হই নাই, আবার হুবহু আমার আম্মুর মতো হয় নাই, কিছু বৈশিষ্ট্য আব্বু থেকে পাইছি, কিছু বৈশিষ্ট্য আম্মুর থেকে পাইছি, এই যেগুলোকে বলা হয় বৈচিত্র্য। এই যে আবার আমার মাঝে কিছু এক্সট্রা বৈশিষ্ট্য আছে যেগুলো আবার আব্বুর কাছেও নাই, যেগুলো আম্মুর কাছেও নাই। এই যে বৈচিত্র্য সৃষ্টি হওয়া, এটা সম্পন্ন হয়েছে কিন্তু ওই যে ক্রসিং ওভারের জন্য। এই যে বৈচিত্র্য সৃষ্টির যে একটা গুরুত্ব, এটা হয়েছে আমাদের এই মাইটোসিসের জন্যই, মিওসিসের জন্য। পৃথিবীতে 700 কোটি মানুষ, 700 কোটি রকমের দেখতে হয়, 700 কোটি রকমের বৈশিষ্ট্যের অধিকারী হয়। এটা সম্পন্ন হয়েছে এই মায়োসিসের জন্যই কিন্তু। তো মায়োসিস প্রক্রিয়ায় গ্যামেট ক্রোমোজোমের স্বাধীন বিন্যাস এবং ক্রসিং ওভারের ফলে পৃথিবীতে বৈচিত্র্য সৃষ্টি হয়। অভিব্যক্তি, মায়োসিস আণু বৈচিত্র্য আণু অভিব্যক্তির দ্বারা প্রবাহ। গ্যামেট সিস্টেম বংশবৃদ্ধি, ডিপ্লয়েড যে মায়োসিস প্রক্রিয়া সৃষ্টি হয় গ্যামেট। যৌনক্রম, যে সকল জীবের জীবনচক্রে যৌনক্রম আছে মায়োসিসের প্রত্যক্ষ ভূমিকা পালন করে। মেন্ডেলের সূত্র জানো না এখনও, এটা আমরা একদম লাস্টে একটা চ্যাপ্টারে পড়বো। তাহলে মেন্ডেলের সূত্রের ব্যাখ্যা দেওয়া মায়োসিস ছাড়া সম্ভব না। এবার আসো ক্রসিং ওভার, আমরা যে পড়তেছি ক্রসিং ওভার এটা কী আসলে। তো দেখো, আমরা মায়োসিসকে 2টা ভাগে ভাগ করেছিলাম না, তার মাঝে একটা হচ্ছে মায়োসিস 1,
এই যে মাইসিস একের প্যাকাইটিন উপপর্যায়ে একজোড়া সমসহস্ত ক্রোমোজোমের দুটা নন সিস্টার ক্রোমাটিডের মধ্যে অংশের বিনিময় হওয়াকে ক্রসিং ওভার বলা হয়। নন সিস্টার ক্রোমাটিড, বি কেয়ারফুল, এই জায়গায় আমরা দুটা ক্রোমাটিড পাই, একটা হচ্ছে সিস্টার ক্রোমাটিড, একটা হচ্ছে নন সিস্টার ক্রোমাটিড। এই যে এটা একটা ক্রোমাটিড, এটা একটা ক্রোমাটিড, এই দুটা হচ্ছে সিস্টার ক্রোমাটিড। এটা একটা ক্রোমাটিড, এটা একটা ক্রোমাটিড, এই দুটা হচ্ছে নন সিস্টার ক্রোমাটিড। এই অংশের বিনিময় হবে কিসের মাঝে? এই নন সিস্টার ক্রোমাটিডের মাঝে। তাহলে এই যে কোন ধাপে? প্যাকাইটিন উপপর্যায়ে সমসমস্ত ক্রোমোজোমের মানে হোমোলোগাস, ওই যে উচ্চতা নির্ণয়ের জন্য উচ্চতা নির্ণয়, হ্যাঁ, চোখের রঙের জন্য চোখের রং, গায়ের রঙের জন্য গায়ের রং, হ্যাঁ, এদের মাঝে বিভক্ত হয়ে অংশের বিনিময়কে ক্রসিং ওভার বলা হয়। কে প্রথম লক্ষ্য করেন? টমাস হান্ট মর্গান। কোনো একটা ভর্তি পরীক্ষায় আমি এই প্রশ্নটা দাগাইছি, আমার মনে আছে। কোনো একটা ভর্তি পরীক্ষায়, মেডিকেলে না হোক অন্য কোনো জায়গায় ভর্তি পরীক্ষায় আমি এটা দাগাইছি। এইচএসিতে অনেকবার আসছে। ক্রসিং ওভার কে প্রথম লক্ষ্য করেন? টমাস হান্ট মর্গান। কোথায়? বুট্টা উদ্ভিদে। সালটা আসে না। তাহলে ক্রসিং ওভার এর কৌশলটা কী কী দেখো। প্রথমে দুটা ননসিস্টার ক্রোমাটিড একই স্থানে ভেঙে একই স্থান বরাবর ভেঙে যায়। আচ্ছা, যে কোনো জায়গা ভাঙার জন্য আমরা সচরাচর এন্ডোনিউক্লিয়াস এনজাইমটা ব্যবহার করি, বা এখানে এন্ডোনিউক্লিয়াস এনজাইমের কারণে এই অংশটা ভেঙে যায়। হ্যাঁ, এই জায়গায় এন্ডোনিউক্লিয়াস এনজাইমের কারণে এই অংশটা ভেঙে যায়। কি হলো? তাহলে এই জায়গায় এন্ডোনিউক্লিয়াস এনজাইম কারণে এই অংশটা ভেঙে যাবে। হ্যাঁ, এই অংশটা ভেঙে যাবে। ভেঙে গেলে এরপরের ধাপে কী হবে? কোন এনজাইমের কারণে ভাঙবে? এন্ডোনিউক্লিয়াস এনজাইম। এনজাইমের নামটা খুবই গুরুত্বপূর্ণ। পরে ওই অংশের সাথে অপর অংশের জোড়া লাগে লাইগেস এনজাইমের কারণে। এরপরে এই অংশের কিছু অংশ, এই কালো অংশটা এটার সাথে জোড়া লাগবে, এই অংশটা এটার সাথে জোড়া লাগবে। এই যে আলাদা আলাদা হয়ে গেছে, জোড়া লাগছে। এই জোড়া লাগবে কিসের জন্য? এই জায়গায় জোড়া লাগবে কিসের জন্য? লাইগেস এনজাইমের জন্য। এবং কাইসমাটারের স্থানে সৃষ্টি হয়। শেষ পর্যায়ে প্রান্তীয়করণের জন্য ক্রোমাটিডের অংশের বিনিময় হয়। এই যে প্রান্তীয়করণ বা টার্মিনালাইজেশন পড়ছি না, এই টার্মিনালাইজেশনের জন্য আলাদা হয়ে যাবে তারা। ক্রসিং ওভারের ফলে ক্রোমাটিডের মধ্যে অংশের বিনিময় ঘটে, সাথে সাথে জিনেরও বিনিময় ঘটে। ফলে জিন বিনিময়ের কারণে চারিত্রিক বৈশিষ্ট্যের বিনিময় হয়, ফলে জীবের চারিত্রিক পরিবর্তন ঘটে। এবার আসে ক্রসিং ওভারের যে গুরুত্ব, এটা খুবই গুরুত্বপূর্ণ ফর সিকিউতে আমাদের এটা আসে। ক্রসিং ওভারের গুরুত্ব কী কী? ঘ নাম্বারে আসে, ঘ নাম্বারে লাস্টটাতে। ক্রসিং ওভারের ফলে অলরেডি জানো, বানায় চনে যা লিখতে পারো এগুলো লিখবা। ক্রসিং ওভারের ফলে দুটা ক্রোমাটিডের মধ্যে অংশের বিনিময় ঘটে, ফলে জিনগত পরিবর্তন সাধিত হয়। তাহলে এখানে কী হয়? জিনগত পরিবর্তন সাধিত হয়। জিনগত পরিবর্তন সাধনের ফলে সৃষ্ট জীবের বৈশিষ্ট্য পরিবর্তন সাধিত হয়। দেন বৈশিষ্ট্যগত পরিবর্তনের ফলে আসে সৃষ্টিগুলো আসে জীব বৈচিত্র্য, মানে বৈচিত্র্য সৃষ্টি হয়, নতুন পরিবেশে টিকে থাকার ক্ষমতা। আবার কখনো কখনো সৃষ্টি হয় নতুন প্রজাতি। ক্রসিং ওভারের মাধ্যমে কাঙ্ক্ষিত উন্নত বৈশিষ্ট্য সম্পন্ন নতুন প্রকরণ সৃষ্টি হয়। কৃত্রিম উপায়ে ক্রসিং ওভার ঘটিয়ে বংশবৃদ্ধিতে পরিবর্তন আনা সম্ভব। গবেষণার ক্ষেত্রে একটা বেশ গুরুত্ব রয়েছে। ক্রোমোজোমের অবস্থান নির্ণয় খুব গুরুত্বপূর্ণ লাইন। জেনেটিক ম্যাপ তৈরি খুব গুরুত্বপূর্ণ লাইন। ক্রোমোজোমে জিনের নতুন বিন্যাসের ফলে জেনেটিক ভেরিয়েশন সৃষ্টি হয়। ওকে, মাইটোসিস এবং মেয়োসিসের গুরুত্ব খুব ভালোভাবে পড়বা, এটা তোমার কাজ। এই যে ছকটা ভালোভাবে পড়ে নিবা, মাইটোসিস এবং মেয়োসিসের গুরুত্ব, পার্থক্য, এটা আসতে পারে সিকিউতে। ক্রোমোজোম এবং জিনের আচরণগত মিল পড়তে পারো। এখান থেকে পেঁয়াজে ক্রোমোজোম থাকে কতটা? 16টা। এটা একটু পড়ে নেবা। ক্রোমোজোম থাকে কয়টা? 16টা। সারসংক্ষেপ অধ্যায়ের আমরা ক্রসিং ওভার সম্পর্কে জানলাম, সিনাপসিস সম্পর্কে জানলাম। জাইগোটিন উপপর্যায়ে দুটা নন ক্রোমাটিড যখন হোমোলোগাস ক্রোমোজোম যখন একসাথে জোড়া বাঁধে তখন তাকে আমরা সিনাপসিস বলি। সাইটোকাইনেসিস, কোষচক্র বা সেল সাইকেল, এই অংশগুলো একটু পড়ে নিবা। এখানে শর্ট কিছু লাইন, 29টা লাইন আছে, 29টা লাইন ভালোভাবে পড়বা। এখান থেকে ছোটো ছোটো কোয়েশ্চেন, এমসিকিউ, সিকিউ, আমাদের জ্ঞানমূলক এগুলো তুলে দেয়। হ্যাঁ, আমাদের অধ্যায়টা শেষ। আমরা শেষ করলাম কোষ বিভাজন বা সেল ডিভিশন অধ্যায়টা। তো আমরা মূলত এখানে 70% তোমার আগের এসএসসির পড়াই। লাস্টের অংশটা শুধুমাত্র মেয়োসিসটা আমাদের এখানে নতুন। আশা করছি সহজ লেগেছে তোমার। হ্যাঁ, কোনো জায়গায় কি সমস্যা আছে থাকলে বলো। হুম, না, তেমন কোনো সমস্যা নেই। ওকে।